সম্মানিত দর্শক, জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং বরাবরের মতোই আপনারা নিশ্চয়ই জানেন, রাত 12টায় যারা চোখ রাখছেন নিয়মিত জিটিভিতে তারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে মোটামুটি মুক্ত আলোচনার যে অনুষ্ঠান সেটি কিন্তু সংবাদ সংলাপ। এবং আজকেও আপনারা এই আলোচনায় কিন্তু অংশ নিতে পারেন। সেক্ষেত্রে স্ক্রলে দেখানো যে নাম্বার সেটিতে ফোন করে আপনি আপনার মতামত অথবা প্রশ্ন আমাদের সঙ্গে ভাগাভাগি করতে পারেন। আর শুরুতেই আমরা আজকের আলোচনায় আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। একদম ডানে রয়েছেন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। তারপর রয়েছেন ব্যবসায়ী নেতা, রাজনীতি এবং অর্থনীতি বিশ্লেষক খন্দকার রুহুল আমিন। এবং তারপরে রয়েছেন আওয়ামী লীগ নেতা এবং কলাম লেখক মোহাম্মদ আলী আশরাফ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সংলাপে। এবং দর্শকদের যেমনটি আমরা বলছিলাম যে সমসাময়িক বিষয়গুলো নিয়েই, অনেকগুলো বিষয় নিয়েই হয়তো আমরা কথা বলার আজকে চেষ্টা করব। সেক্ষেত্রে গতকালও যে বিষয়টি নিয়ে অবধারিতভাবেই কথা বলতে হয়েছে, আজকেও আমরা শুরু করতে চাই। সেটি হলো গণপরিবহনে সিটিং সার্ভিস থাকবে আগামী 15 দিন এবং বিআরটি এর সঙ্গে মালিক শ্রমিক পক্ষের বৈঠকের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এবং যেটি নিয়ে আসলে গত 3-4 দিন আগেই কিন্তু সিদ্ধান্তটি হলো এবং সেটির কারণে যাত্রীদের এক ধরনের ভোগান্তি চলছেই। তার মধ্যে সিদ্ধান্ত আবার স্থগিত হলো, পরিবর্তন হলো 15 দিন পরে। এবং বলা হচ্ছে যে সরকার নির্ধারিত যে ভাড়া সেটি আদায় করা হবে। 2015 সালের পরে কিন্তু ভাড়ার কোনো আর পুনর্মূল্যায়ন যে হয়েছে এমনটিও আমাদের জানা নেই। আমরা যদি সরকার দলীয় নেতা মোহাম্মদ আলী আশরাফকে দিয়ে শুরু করতে চাই, বিষয়টি আসলে কেমন দাঁড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। তার আগেই আমি একটু বিষয়, যেহেতু সমকালীন বিষয় নিয়ে আজকে দৈনিক পত্রিকাগুলোর যে আপনি যে বিষয়টির অবতারণা করেছেন সেটি আজকে 5টা পত্রিকার লিড নিউজ। হত্যায় জঙ্গি ট্রেনিং, জনকণ্ঠ, প্রথম আলো। অধিকাংশ মামলায় হেরে যায় দুদক, দৈনিক যুগান্তর। যাত্রী জিম্মি করে বৈধতা নিচ্ছে সিটিং সার্ভিস, সমকাল, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক। ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা, নয়া দিগন্ত। এবং 7 কলেজের 2 লক্ষ শিক্ষার্থী বিপদে, কালের কণ্ঠ। স্বপ্নযাত্রায় 2 সেতু, ভৈরব তিতাস, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আর মাননীয় প্রধানমন্ত্রী ভুটানের সফর, এটা তো সব পত্রিকায় আমরা গতকালকেও কথা বলেছি। তো আপনার প্রশ্ন, যাত্রী হয়রানি, গণপরিবহনে নৈরাজ্য, এ বিষয়ে বলতে গেলে আপনার বাংলাদেশের যে সিস্টেম, এই যাত্রী পরিবহন, শ্রমিক মালিক সংঘর্ষ এবং রোড অ্যাক্সিডেন্ট, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। পৃথিবীর কোনো দেশে জনগণকে জিম্মি করে সেবার পরিবর্তে নৈরাজ্য, এটা কখনোই কাম্য নয়, কিন্তু সেটা বাংলাদেশে হচ্ছে। সরকার বাংলাদেশের ডেভেলপমেন্টের সাথে সাথে চেষ্টা করছে যোগাযোগ ব্যবস্থার, চেষ্টা করছে যাত্রী পরিবহনের এবং নাগরিকদের সুবিধার্থে যে অবৈধ প্রক্রিয়ায় সরকারের নির্ধারিত যে ফি অর্থাৎ ভাড়া, সেটা যে মালিক পরিবহন এবং এরা সিন্ডিকেশন করে যাত্রীদেরকে জিম্মি করে, অর্থাৎ আপনি দেখেছেন এই 2-3 জনের আলোচনায় আপনার সরকারকেই জিম্মি করে ফেলছে, অর্থাৎ রাষ্ট্রকে তারা জিম্মি করে ফেলছে। এর অর্থাৎ এরা যে জনাব মোহাম্মদ আলী আশরাফ, আমি যদি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞেস করি, মানে এই সিন্ডিকেট চক্র বা কারা আসলে জিম্মি করছে, এটা কি সরকারের বের করা দুঃসাধ্য কোনো ব্যাপার? না, দুঃসাধ্য বিষয় নয়, সরকারের সদিচ্ছা আছে, আপনারা দেখেছেন। এবং সরকার এ বিষয়ে, বাংলাদেশ বহু সমস্যায় জর্জরিত। আপনার সমস্যাগুলো আইডেন্টিফাই করে এক একটি বিষয় এক একটি সময় আপনার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় আজকে আপনার এই যাত্রী এবং গাড়ি এবং জনসেবামূলক যে আপনার প্রক্রিয়া, আজকে দেখেন বাংলাদেশের যারা আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য, মানুষকে আপনার বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে এবং তাদেরকে নিরাপদে রাখার ক্ষেত্রে আজকে সেই রাজনীতি যদি হয় আপনার যাত্রীকে জিম্মি করে, সেই রাজনীতি যদি হয় সেটা গ্রহণযোগ্য না, সেটা যে দলীয়ই হোক না কেন। কিন্তু আমি মনে করি যারা এই গাড়ি পরিবহন ব্যবসার সাথে জড়িত, যদি হয় সেটা সরকার দলীয়, তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে হবে
এবং সেটা যদি হয় অন্য দলে তাদেরকে আইডেন্টিফাই, এটা সরকারের দায়িত্ব। অর্থাৎ এই ধরনের দায়িত্ব জনগণকে জিম্মি এটা করার জিম্মি কোনো করে না, এটা সরকারের ইস্তেহার এবং জনগণ ম্যান্ডেট নিয়েই সরকার এসছে যে তাদের যে রাষ্ট্রীয়ভাবে বৈপ্লবিক পরিবর্তন, অর্থাৎ বাংলাদেশের যে পরিবর্তন হচ্ছে, এটা তার অন্যতম বাহন মাত্র। আমি মনে করি আপনার আজকে নিউজে আপনার 15 দিন এটাকে কিন্তু স্থগিত করেছে এবং তারা বলেছেন যারা এই যে দুর্ভোগের সৃষ্টি করেছে এবং গাড়ি নামায়নি তাদের আইডেন্টিফাই করছে, আইনের আওতায় আনা হচ্ছে। এবং ফিটনেসবিহীন দেখা গেল জরার জন্য একটা গাড়ি, আপনার গাড়ির যে সিস্টেম, গাড়ির যে আপনার চালাবার যে মালিক, অর্থাৎ যদি শুধু অর্থ ইনকামের হাতিয়ারই হয় শুধু আপনার এই যোগাযোগ ব্যবস্থা বা যাত্রী সেবার সেটা কাম্য নয়। আমি আশা করি যারা সরকার এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং যারা এই ধরনের বিশৃঙ্খলা করে তাদেরকে কঠিন আপনার বিচার পদক্ষেপ নেবেন। আলী আশরাফ, আপনি যেহেতু সরকার দলীয় নেতা, আমরা আপনার কথায় আশ্বস্ত হতে চাই, কিন্তু ব্যবসায়ী নেতা খন্দকার রুহুল আমিন আপনার কাছে যেতে চাই আমরা। আপনি কি আশ্বস্ত হতে পারছেন? অর্থাৎ একটি সিদ্ধান্ত 3-4 দিন আগে হলো, সেটি আবার স্থগিত হলো, সবকিছুই কি যাত্রীদের কথা বিবেচনায় বা যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় কি এরকমটি হচ্ছে কিনা আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি শুধু একটি প্রশ্ন আমার পাশে যে ভাই আছেন ওনাকে জিজ্ঞেস করতে চাই যে সরকার যদিও কোনো কিছু চায় সেটা করতে পারে না, এটা কি বিশ্বাসযোগ্য? এবং এই যাত্রীরা যে হয়রানি হচ্ছে, এটা জিম্মি যে করছে, এটা সরকার দেখছে না? সরকার যদি চাইতো সঠিকভাবে তাহলে সময়টা পিছানো হতো না এবং এটা সুরাহা খুব তাড়াতাড়ি হতো। তবে আমি একটি আশ্বস্ত হতে চাই এই কারণে, যেখানে মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যখন এটা ধরেছে, এটা কিন্তু সুরাহা করে ছাড়বে। সরকার করে কিনা জানি না, বাট ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া করবে, এটা আমি নিশ্চিন্ত। এটা আমি জানাতে চাচ্ছি। আর দ্বিতীয় কথা আমি বলতে চাই যেটা, যে সরকার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটি নাগরিক তার সুষ্ঠুভাবে তার চলাফেরা, তার পড়াশোনা, তার ব্যবসা বাণিজ্য করা, সংসার প্রতিপালন করে, এটা তার নাগরিক অধিকার। এই অধিকার যে খর্ব করা হয়, এটা দায়িত্ব কে দেখবে কে? এখন সরকারি দলের নেতারাই যদি বলে যে জিম্মি করছে বা এটি কাদের ছত্রছায়া করছে, এটা কি কোনো একটি বাসের মালিক বা এই যে সংগঠনের যারা নেতৃবৃন্দ, তারা কি সরকার থেকে বিচ্ছিন্ন? তারা কি সরকারের বিপক্ষে কাজ করছে? কোনো দিন না। তারা সরকারের প্রতিটা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে এবং সরকারও তাদের সহযোগিতা করছে। এখানে আমি মনে করি যে সরকারের অবশ্যই কঠোর হতে হবে। কঠোর এই কারণে হতে হবে যে এটা অভ্যস্ত হয়ে আসছে তারা। এখন দেখুন যে আপনার ফিটনেসবিহীন বাস এখানে চলছে। রুহুল আমিন ভাই, আপনাকে একটু থামিয়ে, দর্শক নিশ্চয়ই আপনার মতো কিছু ভাবছেন, আমরা একটু শুনে নিয়ে আসি একদম। সম্মানিত দর্শক কে আছেন আমাদের সঙ্গে? নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলছি, চট্টগ্রাম থেকে। জি বলুন। জি, আমি এই বিআরটি এর এই যে ইদানিং যে 3 দিনের যে কর্মকাণ্ডটা করলো এবং ঢাকা শহরের যে ব্যবস্থা অরাজকতা সৃষ্টি হলো, এটা আমাদের দেশে যারা রাজনৈতিক আছেন তো ওনারা কিন্তু ভালোভাবে, এনারা বিকল্প ব্যবস্থা না করে এই কাজটা করেছেন। এটা কি আদৌ সঠিক হয়েছে? আর প্রথম কথা হচ্ছে, এটা কি সরকারিভাবে কোটি কোটি টাকার বাস নতুন করে ক্রয় করবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণকে দেখানো? আমার কথা হচ্ছে যে এটা একটু জানতোই, যারা নীতি নির্ধারক আছে এরা কিন্তু খুলি জানতো, যেহেতু আমাদের বেশিরভাগ পরিবহন ব্যবস্থা যারা আছে বাস মালিক, এরা তো বেশিরভাগই বেসরকারি কাছে, তো তারা তো এই স্ট্রাইকটা করবেই। তো করলে যে ঢাকা শহরে যে কি অবস্থা হলো, এটা কি নতুন করে অর্থাৎ আপনি চিন্তা করছেন যে সবকিছু পর্যালোচনা করে বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? জি দর্শক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি জি দর্শক, আপনার প্রশ্নটি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আপনি এই দর্শকদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে তারা কি পার্থক্য করছে। এবং এখন কিন্তু আমাদের দেশের জনগণ খুব সচেতন, তারা কিন্তু সব বুঝে। বিধায় আমি মনে করি যে যিনি প্রশ্নকর্তা, ওনার কথা দিয়ে আমরা সব কিছু পেয়ে গেছি। তারপর আমি যেটা বলতে চাই যে এই যে একটা ভালো পদক্ষেপ সরকার নিয়েছে, দেখেন নেওয়ার মধ্যে একটা কেন জানি একটু বাঁকা পথে তারা চলছে। যেমন ফিটনেস দেখার ব্যাপারে যে সমস্ত বাস বা অন্যান্য আদার যারা আছে, ঠিক যাত্রীরা যখন সকালে অফিসে যাবে, এই অফিসে যাওয়ার পথে তাদেরকে আটকিয়ে ওই গাড়ির ফিটনেস দেখছে, দেরি করছে। এতে দেখা যায় যে গন্তব্যস্থলে পৌঁছতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এবং আমরা এরকম দেখেছি বাধ্য হয়ে যাত্রীরা বাস ছেড়ে দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু ঠিক
তখন কেন আমরা যাব? যেটা ইনভিজিলেন্ট টিম বা যারা ভ্রাম্যমাণ আদালতে যারা যাচ্ছে ঠিক অফিস টাইমটা পার করে তারপর কি তাদের ধরতে পারে না? তারা কি বাস কি চলে যাবে, অন্য জায়গায় আসবে না, এই রাস্তাতে চলবে না? এই ধরনের কিছু কিছু জিনিস এটা অ্যাকচুয়ালি চিন্তা করা দরকার। আমাদের হয়েছে কি, আমাদের যখন কোনো দেওয়ালে পিঠ থেকে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তখনই আমাদের বোধগম্য হয় যে আমাদের কি করা দরকার, আমরা কি করব, দর্শক যেটি বলছিলেন, তাই না? দর্শক যেটা পর্যালোচনা বলছে, বা- জি। তাই এই জন্য আমার মনে হয় কি যে সরকার যেহেতু জনগণ সাপোর্ট করছে, যেহেতু বর্তমান সরকার চলছে, তাই জি, তো জি, জি। এখানে আমরা আবার এও বলে থাকি ব্যবসায়িক বান্ধব সরকার, ভালো কথা। তো সরকার যে জিনিসটা, যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, যে নিশ্চয়ই তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, একজন মন্ত্রী আছেন এবং তার সেক্রেটারিয়েট কিন্তু অনেক কিছু আছে তাকে মানে পরামর্শ দেওয়ার জন্য। তো তাদেরকে নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিবে, মিনিমাম 15 থেকে 1 মাস আগে তারা বসে সিদ্ধান্ত নিবে, নিয়ে আমরা এইভাবে এগোতে পারি। এবং তখন কি হবে সিদ্ধান্ত জানেন? যে ওই বাস মালিক, ইভেন বাস ড্রাইভারদের সেই মিটিং রাখা দরকার, যে সিদ্ধান্ত নেওয়া যে আমরা 1 মাস আগে তাদের ডাকবে, ডেকে বলবে যে আমরা এই জিনিস করতে চাচ্ছি, আমরা ফিটনেস দেখব, গাড়ির বৈধতা দেখব, সিটিং সার্ভিস, এই ধরনের ঝামেলা এটা হবে না, এটা নিয়ে আমরা কাজ করব। ঠিক 1 মাস পরে করবে, এর আগে কি কি করণীয় তখন কিন্তু চলে আসবে। জি, জি, সেটা না করে হঠাৎ মন চাইলো চলে গেল, এখানে যে বিড়ম্বনা হচ্ছে, এখানে যে ঝামেলা হচ্ছে, এখানে যে সিটিং সার্ভিসের নামে যে যদিও এই অরাজকতা চলছে, সিদ্ধান্তটি 4 তারিখে সম্ভবত হয়েছিল, সেটা হয়েছিল। কার্যকর হয়েছে 15 তারিখে। 15 তারিখে। জি, জি। তাই এই জন্য আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে কিন্তু সুদূর প্রসারী একটু চিন্তা করে করতে হবে, তাহলে কিন্তু এই ধরনের বাধা আসবে না, এই ধরনের বিড়ম্বনা হবে না। আলটিমেটলি কি হচ্ছে, আমরা যারা জনগণ, যারা সাধারণ যাত্রী, তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তো? জি, জি, কিন্তু জি। সেটা আমাদের কাম্য নয়। যদি আমরা যে কোনো আমি সিদ্ধান্তই- তবে তারপরেও আমি সাধুবাদ দিব সরকারকে যে তারা এটা চিন্তা করেছে এবং ভালো কিছু করতে চাচ্ছে। করার পরে পূর্বে যদি আরো সুন্দর আরেকটু আলোচনা করে পর্যালোচনার সিদ্ধান্ত বিষয়- নিয়ে পর্যালোচনা করে যেত, এবং এই সেক্টরে যেমন আমরা আছি যারা পরিবহন সেক্টরের সাথে জড়িত আছে তারা থাকবে, এই বিসিসিআই সর্বোচ্চ সংগঠন যেটা প্রতিনিধি সেখানে থাকবে, সাধারণ যারা জি, জি, যাত্রী তারা থাকবে, তাদেরকে নিয়ে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমার মনে হয় এই ধরনের যেহেতু প্রত্যেক বিড়ম্বনা ক্ষেত্রেই বলা হচ্ছে যাত্রী সেবার কারণেই আসলে সিদ্ধান্তটা। সেটি আসলে কতটা নিশ্চিত করা যাচ্ছে, আমরা যদি একটু মাহবুবুল হাসান পিঙ্কু ভাইকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভির সকল কলাকুশলী এবং টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সম্প্রতি এই পরিবহন ইস্যুটি গত বেশ কয়েকদিন, প্রায় 4-5 দিন হয়ে গেল, 3-4 দিনের বিষয়। দেশে খুব আলোড়িত অবস্থায় আছে। তো আমি কথা শুনলাম, সেখানে বলতেই হয় যে এই যে এক ভাই প্রশ্ন করেছে যে এটা কি সরকার কোনো পরিকল্পনা নিয়ে আগে থেকে পর্যালোচনা করে তারপরে এটা করেছে নাকি করেনি। আমি মনে করি অবশ্যই কোনো পরিকল্পনা, কোনো পর্যালোচনা না করে এটা করেছে। এই জন্যই করেছে যে বড় বড় ইস্যুগুলি আওয়ামী লীগ খুব সিদ্ধহস্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই। প্রায় প্রতিনিয়তই, প্রতি সপ্তাহে, মাসে 2-4 বার বিভিন্ন রকমভাবে বড় বড় ইস্যু এদেশে তৈরি হচ্ছে আওয়ামী লীগের সরকারের মাধ্যমে, এবং সেইগুলি থেকে জনগণের মুখ ঘোরানোর জন্য তারা একটা চমকপ্রদ একটা রাস্তা তারা বের করেছে। একটার থেকে আরেকটাকে মুখ ঘুরিয়ে নেওয়া, একটা ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য, মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য আরেকটি ঘটনা তারা জন্ম দেয়। এখানেও সম্প্রতি ভারতের সাথে যে অসম চুক্তি, যেটা এখন পর্যন্ত জনগণের সামনে প্রকাশ করা হলো না, সেটা নিয়ে দেশের মানুষ যখন তারা দেখতে চাচ্ছে যে আসলে কি চুক্তি হয়েছে, আমরা দেখতে চাই, যাদের তাদের অধিকার, ঠিক তখনই এটাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য এমন একটি ইস্যুকে এনে দাঁড় করানো হলো বলে আমি মনে করি। যে যেখানে যে পরিবহন নিয়ে আজকের এই নৈরাজ্য, আপনি দেখেন সেই পরিবহন মালিক সমিতির সভাপতিটাকে, পরিবহন মালিক সমিতির সভাপতি কিন্তু বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের এক মন্ত্রী, জি জি জি, জনাব মশিউর রহমান সাহেব, সম্ভবত উনি সমবায় মন্ত্রী, পরিবহন মালিক সমিতি, এবং আওয়ামী লীগ দক্ষিণের এক নেতা, নাম মনে এনায়েতুল্লাহ, উনিও এটার সাথে আছেন। তারপরে আবার আরেকটু পিছনে কিংবা আগে যান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, উনিও বসে আছেন একটা বড় মন্ত্রণালয় নিয়ে। সারা দেশে উনি এখন ইতিমধ্যে যথেষ্ট কুখ্যাত, বিখ্যাত, যেটাই বলেন, ইতিমধ্যে তিনি আত্মপ্রকাশ করেছেন অনেক আগে থেকেই। কারণ কয়েকদিন আগেও উনার ডাকেই আন্দোলন হয়েছে, আবার উনি বলেছে আন্দোলন
থেমে গিয়েছে। এখানেও কিন্তু এই অপরিকল্পিত পর্যালোচনাবিহীন একটা এক ইস্যু থেকে আর এক ইস্যুকে মানে মুখ ঘুরানোর জন্য এই ঘটনাটা ঘটিয়েছে, এটা পরিষ্কার বোঝা যায় এই জন্যই যে সিটিং সার্ভিস বন্ধ, সিটিং সার্ভিস বলতে কিছু থাকবে না, সব এক বাসের মধ্যে উঠতে হবে। সেখানে তারা একবার ভাবলেন না যে সমস্যাগুলি ইতিমধ্যে দেখা দিয়েছে, যে যেখানে নারী সমাজ আজকে যা পত্রপত্রিকা যা দেখছি, এটা তো অত্যন্ত দুঃখজনক যে তারা বাসের মধ্যে যেভাবে চাপাচাপি করে তারা যেভাবে উঠছে এবং তারা নামতে পারছে না জায়গা মতো, কারণ সকালের দিকে সেই তারাই বাসে উঠে যারা বিভিন্ন জায়গায় যারা শ্রম দেয়, যারা চাকরি করে, তারা সময় মতো তারা যদি সেই তাদের চাকরির ক্ষেত্রে যেতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক রকম অনেক সমস্যা মুখোমুখি তারা হচ্ছে। তারা যেভাবে এই যে এই ভাই বলেছেন যে রাস্তার মধ্যে ফিটনেস পরীক্ষা করা হচ্ছে, তাও কখন সকালে, যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা পরীক্ষা করা লাগছে একটা বাসের, ততক্ষণে তাদের যে চাকরিস্থলে যাওয়ার যে সময় সেটা পার হয়ে যাচ্ছে। এই সমস্ত নৈরাজ্য, এই সমস্ত মানে অব্যবস্থা, ওই সমস্ত যে ঝামেলা, এই সমস্ত যে মানুষের উপরে চাপিয়ে দেওয়া যে দুর্ভোগ, সেটা অবশ্যই আগে চিন্তা করলে অবশ্যই সেটা তাদের মাথার মধ্যে আসতে পারতো। তো প্রশ্নকারী ভাই যেটা প্রশ্ন করেছেন অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন করেছেন, যেহেতু আমি জাতি প্রশ্ন করেছে, এখানে থেকে কথা প্রশ্নটা আসে না, আপনার কাছ থেকে আসে নাই, এসেছে একেবারেই দূর থেকে, জাতির এক মানে ভাগ্যবান আর দুর্ভাগ্য যাই বলেন না কেন একজন মানুষ, সে প্রশ্ন করেছে যে আদৌ কি এটা পরিকল্পনা মাফিক হয়েছিল কিনা। আমি মনে করি মোটেও পরিকল্পনা মাফিক হয় নাই, এবং এই সরকার কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিকল্পনার বাইরে গিয়ে তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, টিকে থাকার জন্য, এই যে এই ভাই যেটা বলেছে যে নির্বাচনে নাকি তাদের ছিল ম্যানিফেস্টোতে ছিল, এবং নির্বাচনে নাকি তারা কথা দিয়েছে, নির্বাচনই তো হয় নাই এদেশে, গত সংসদ নির্বাচন তো নির্বাচনই হয় নাই, সেখানে ভোটারবিহীন একটা নির্বাচন সরলীকরণ সংবিধানের করছিলেন যে কোনো কিছুই এই সরকার আসলে খুব বেশি পরিকল্পনা করে করেনি, সেটি আসলে খুব সরলীকরণ হয়ে যায় কিনা আমরা জনাব আলী আশরাফকে একটু শুনতে চাই। আপনি কি তেমনটি মনে করেন কিনা? না, নিশ্চয়ই মনে করেন না। তেমনটি অবশ্যই মনে করি না। তার আগে আমি একটু রুহুল আমিন ভাই, পিঙ্কু ভাই কিছু প্রশ্ন রেখেছেন এবং দর্শকের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুহুল আমিন ভাই বলেছেন মিডিয়া দ্বারা সুরাহ করা সম্ভব সরকার সদিচ্ছা না হলেও, যাত্রী হয়রানি এবং বিশৃঙ্খলা এই বিষয়টি তিনি বলেছেন, যেহেতু মিডিয়া বিষয়টি ধরেছে। আর দ্বিতীয়ত, সরকারের সদিচ্ছা আছে বিদেই কাজ হচ্ছে, এটা আমি বলছি। আর সিদ্ধান্ত হয়েছে, হয়তো আপনার জানা নেই, 1 সপ্তাহ আগে 4 তারিখ আপনার সিদ্ধান্ত হয়েছে এবং 15 তারিখ এটা বাস্তবায়ন হয়েছে। আর পিঙ্কু ভাই, আপনি বলেছেন ভারত সফরের চুক্তি এড়িয়ে যাওয়াই এই বিষয়গুলোর অবতারণা। যাই হোক, আপনি আপনারভাবে যুক্তি খণ্ডাবেন, বিরোধী দলের কাজই হলো যে বিরোধিতা করা, আমি সেক্ষেত্রে নাই গেলাম। তবে আমাদের যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং বাংলাদেশে যে আইন লঙ্ঘনটাকাই আইন হয়ে গেছে, সরকার চাচ্ছে সে আইনের বেড়াজালে জনগোষ্ঠীকে নিয়ে আসার জন্য। এই সমস্যা শুধু যাত্রী হয়রানি, বিশৃঙ্খলা, জিম্মি নয়, জিম্মি বাংলাদেশের যে 46 বছরের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, তা আওয়ামী লীগ সরকার পরিষ্কার 8 বছর এবং 5 বছরে 13 বছরে চেষ্টা করছে। আপনি গুলশান যান, এয়ারপোর্ট যান, বাংলাদেশের যে প্রান্তে যান, যোগাযোগ ব্যবস্থায় সর্বক্ষেত্রে তারা চেষ্টা করছে। এবং আজকে যোগাযোগ ব্যবস্থায় আপনার রাস্তার যানজট নিরসনে সরকার উদ্যোগী বিধেয়ী আপনার আজকে কিন্তু সেই প্রেক্ষাপটে আপনার কিভাবে আপনি বুঝলেন যে সরকার সদিচ্ছে নেই? সরকার অবশ্যই সদিচ্ছা আছে বিধেয়ী টেস্ট কেস হিসেবে সরকার আপনার রুট পারমিট এবং চেক, আপনি বলেছেন অফিস শুরু। জনাব আলী আশরাফ, আপনার মতামতের সাথে নিশ্চয়ই দর্শক একমত বা দ্বিমত হতে পারে, আমরা একজনকে শুনে আসি। আমরা সম্মানিত দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি আমরা। জি, আমি আশরাফ আলী মল্লিক বলছিলাম, আমি একজন যাত্রী।
আমি আসলে আপনাদের এই যে আমাদের যে এখন বর্তমানে যে সিচুয়েশন যে বাস নিয়ে হচ্ছে সেটার ব্যাপারে একটু মানে আমার প্রশ্ন হলো যে এই যে বাসের ব্যাপারে যে এই এত বড় একটা ডিসিশন সরকার নিল, সরকারের মন্ত্রী মহোদয়গণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার মনে হয় ওনাদের কাছে পারফেক্ট নিউজ যেটা নেওয়ার মানে এটা করলে কি হতে পারে, আপনি নিশ্চয়ই এমনটি বলছিলেন। জি, যে যেমন এটা কিন্তু এভাবে না করে অন্যভাবে করা যেত। যেমন আপনারা যদি ডাইরেক্ট বাস বন্ধ করে আপনারা স্টপেজ, আগে যেমন আমরা সিরিয়াল দিয়ে উঠতাম, আমরা আগে কাউন্টার করতাম, কাউন্টার, এবং একটা বাস আরেকটা বাসকে ধরতে পারবে না, বিভিন্ন জি ধরনের দর্শক, করা যেত। আপনি খুব সংক্ষেপে আর এক লাইনে যদি শেষ করেন একটু। জি জি, আচ্ছা, আমি বলছিলাম যে এখানে এই যে বাসের মালিকরা কি করবে? বাসের মালিকরা দেখেন, আপনার এই 20 বছর, 15 বছর, 18 বছরের গাড়ি আপনি পারমিশন দিচ্ছেন 20 বছরের, কিন্তু গাড়িগুলি 10 বছরের পরে যে অবস্থা, টাউন সার্ভিস দিলে আপনি ফিটনেসের জন্য আপনারা যদি মেশিনে ফিটনেস নেন, আপনি 15 বছর পরে এই গাড়িগুলি চলবে না, কিন্তু আপনি পারমিশন দিচ্ছেন 20 বছরে। হ্যাঁ, সেই জন্য গাড়িগুলি চাপায় রাখে এরা। জি জি দর্শক, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ একই প্রশ্নই আসলে ঘুরে ফিরে আসছে, যে সেটি হলো যে বিষয়গুলো নিয়ে পূর্বে থেকে আরো বেশি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল কিনা। আমি আপনাকে একটি বিষয় জনাব আলী আশরাফ, আমি যেটি জানতে চাইছি সেটি হলো, আপনি যে কথাটি বলছেন যে সরকারের সদিচ্ছা, নিশ্চয়ই সে বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু যে সিদ্ধান্তগুলো আসছে সেটি যদি 3 দিন পরেই আবার স্থগিত হয়ে যায়, সেটি ভাববার অবকাশ থাকে কিনা? আপনাকে কিছু কিছু টেকনিক্যাল বিষয় আছে। আপনার প্রবলেম যখন ক্রিয়েট হয় তখনই কিন্তু প্রবলেম সলভ হয়। জি জি, যেহেতু আপনার প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, মিডিয়ায় এসেছে, 16 কোটি মানুষ অবগত, এবং সারা বহির্বিশ্বেও এটার প্রতিফলন ঘটেছে, যে বাংলাদেশে যে আপনার যাত্রী পরিবহনের যে নৈরাজ্য, এর অর্থাৎ আজকের যে সমস্যাগুলো আইডেন্টিফাই এখন সরকারের এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কোথায় কোথায় সমস্যা আইডেন্টিফাই করতে সুবিধা হবে, এবং সেই অনুপাতে আপনার স্ব মন্ত্রণালয়, স্ব বিভাগ আপনার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তথাপিও আমি বলি যে আমরা যারা এই দেশের নাগরিক আছি, আপনার দেখেন আমাদের যে রাস্তাগুলো প্রশস্ত নয়, জি জি জি, আমরা রাস্তার সংকট গাড়ি আমাদের রয়েছে। কার পার্কিং করে রাখি, আপনার হলো যে রাস্তা জুড়ে আপনার একটি মোটর যান চালিত আপনার গাড়ির সাথে আপনার দেখা গেল একটা পায়ে চলিত বা রিক্সা, আপনার জি। এই যে বিশৃঙ্খলা, আপনি যদি ইউরোপ আমেরিকার 250 বছর আগে ডেভেলপ হয়েছে, আপনি যদি বাংলাদেশকে আপনার ইউরোপ বা আমেরিকার জি জনাব জায়গায় আলী বসিয়ে আশরাফ, দেন, যেটি সেটা হবে না। কিন্তু আপনাকে আমি যদি যেটা একটু বলতে সংযুক্ত চাচ্ছি, করি আমরা, যে আমরাও বহির্বিশ্বে আপনারা নিশ্চয়ই যে থাকেন, সেখানে কিন্তু গণপরিবহনের সিটিং সার্ভিসের কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা নেই। কিন্তু সেখানে গাড়ির Sitting- কন্ডিশনগুলো আজকে কিন্তু আপনি দেখেন সিটিং সার্ভিস বাদ দেওয়ার এই যে যে প্রক্রিয়ার কারণেই কিন্তু আজকে এই যে নৈরাজ্যটা সৃষ্টি হয়েছে। আজকে এই নৈরাজ্যটা কারা সৃষ্টি করেছে? আজকে এই নৈরাজ্যের সাথে যারা আপনার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ যারা ব্যবসায়ী আছে, অর্থাৎ এই দেশের নাগরিক, তারাই কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট জি, করেছে। জি। এবং তারা শুধু অর্থের বিনিময়, আপনার এরা কোনো দলীয় না, আমি বলবো এরা কোনো দলীয় নয়, এরা অর্থের বিনিময় এবং যাত্রীকে ইচ্ছে, আপনি দেখেন আজকে এই যে বাস পরিবহন মালিকেরা রেলকে আপনার সচল হতে দিচ্ছে না, আপনার মেট্রো রেল আজকে দেখেন, আজকে আমি মনে করি যে ভুল ত্রুটি নেই সে কথা আমি বলবো না, সরকারের আছে, বিগত সরকারগুলো তো আপনার এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি। আজকে আপনি দেখেন, কিন্তু জনাব আলী আশরাফ, না, এই যে আজকে মেট্রো রেলের কথা বলেন, আজকে দেখেন আচ্ছা, আপনার মেট্রো রেলের এই- কথা বলছেন, না, আমরা একটু বলতে চাই, আমাদের সুযোগ দিলে আমরা একটু আমরা বলবো। জনাব আলী আশরাফ, যদি শেষ প্রশ্নটি, যেটি এই প্রসঙ্গে আপনার কাছে যেটি শেষ প্রশ্ন, আপনি যেটি বারবার বলার চেষ্টা করছেন, আন্তরিকতা সদিচ্ছা অবশ্যই আছে, এবং আপনি নিজেও বলছিলেন যে সরকারের অনেক মন্ত্রী পর্যায়ের বা উচ্চ ক্ষমতায় যারা আসীন আছেন, তারাও কিন্তু এই বিষয়টির সাথে জড়িত, এই সেক্টরের সঙ্গে, তাহলে এটি সলিউশন হতে খুব না, সমস্যা হওয়ার হ্যাঁ, তো কথা না। অবশ্যই আপনার এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, যাত্রী পরিবহনে যাত্রীদের সেবা দেয়া, অর্থাৎ সেবার মান বৃদ্ধি করা, এবং যাতে যাত্রী হয়রানি না হয়, রাস্তাগুলো প্রশস্ত করা,
যানজট নিরসন করা, এগুলো কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় সেগুলো এটার সাথে সবকিছুই আছে, সংশ্লিষ্ট যারা এবং আছে নিশ্চয়ই এটির একটা তাদেরকে solution তিনি হবে। এটা দিয়েছে এবং এটা খুব দ্রুত জি জনাব এটা খন্দকার রুহুল solution আমিন, হবে। আপনিও কি তাই মনে করছেন কিনা? অর্থাৎ সমস্যা ঘরের ভেতরেও হয়তো আছে, সেগুলোকে কাটিয়ে উঠে আরও অনেক ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিশ্চয়ই সামনের দিকে এগুলো সলিউশন হবে। আমার স্পষ্ট কথা যেটা, তা হলো সরকার যদি মনে করে, তাদের যদি আন্তরিকতা থাকে, তাহলে কিন্তু করতে পারে, কোনো ব্যাপার না আমার কাছে। আর হ্যাঁ, করার পূর্বে এটা একটা সুন্দর সিদ্ধান্ত নিতে হবে, আলোচনা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। যেমন আমাদের যে সড়ক পরিবহন মন্ত্রী, উনি বললেন যে আগামী মাসে বা আগামীতে আমাদের 4000 বাস আসছে বাইটি। তো সেইটাও যদি হয়, 4000 বাস আপনার আসার ঠিক পূর্ব মুহূর্তে যদি আপনি এই প্রোগ্রামটা আপনি নিতেন, তাহলে তো এই ঝামেলাটা হতো না। আর ঝামেলা বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা যারা প্রতিনিয়ত যারা বাসের যাত্রী আছি, এখানে ধরেন আমরা যদি প্রায় 2 কোটি লোক দেখি, তার মধ্যে আপনার 1.5 কোটি লোক কিন্তু অ্যাকচুয়ালি ওই সাধারণ পরিবহনে চলাফেরা করছে, মাস পিপুল, যেখানে তাদের বিড়ম্বনা হতো না। আমার কথাটা এটা হলো যে সরকারের দায়িত্বই থাকবে যে তার দেশের জনগণ যেন সঠিকভাবে বিড়ম্বনাহীন চলাফেরা করতে পারে। এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই, যেটা আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, বহির্বিশ্বের কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে, জিডিপি গ্রোথ বাড়ছে, মধ্যম আয়ের দেশে যাচ্ছি। এখানে আমাদের যে জিনিসটা দরকার, তা হলো আমাদের এই গাড়ি যে ব্যবহার করছি, আমাদের যে ড্রাইভার, আমাদের যে সিস্টেমটা, এটা আমার মনে হয় যে এই একটা কমিউনিটিকে, এই একটা বাসের সাথে সংশ্লিষ্ট, ট্রাকের সাথে সংশ্লিষ্ট যারা আছে, তাদের একটা ভালো কাউন্সিলিং করা দরকার, এটা। কেন আমি দেখেছি বিদেশে যে এই গাড়ি চালানোটা এটা একটা আর্ট, তারা একটা মানে একটা সুন্দর আর্ট হিসাবে তারা এটা নেয়, শিল্প হিসাবে নেয়। এবং দেখেছি ওখানে হর্ন তো বাজাই না, ওখানে পার্কিং যে করে, আমি যদি উপরে, আমি একটু শেষ করছি, পার্কিংটা যে করে, আমি যখন মানে 15 তলা 20 তলার উপরে বিল্ডিং থেকে যে দেখি যে পার্কিংটা এত সুন্দরভাবে করেছে, ওইটা মানে একটা আর্ট, সুন্দর। জাপানে বা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সম্ভব, আসলে ইজিলি সম্ভব, মিনিমাম সেবাটি আমরা দিতে পারছি না। উচ্চ পর্যায়ে যারা আছেন তারা কখনো কোনো কাউকে সহযোগিতা করবে না, এমন কোনো কথাবার্তা বলবে না যেটা এই সংশ্লিষ্টর সাথে যারা জড়িত তারা উস্কানি পায়, তারা সুশ্রী পায়। এই ধরনের কথা কখনো বলা ঠিক হবে না, তাহলে আমি মনে করি সে ঠিক হবে। আর এখন কিন্তু আমাদের সময় এসেছে, যারা ট্রান্সপোর্টের লাইনের সাথে জড়িত আছে, ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত আছে, ড্রাইভার, হেল্পার, এটার সাথে সম্পৃক্ত, ইভেন মালিকরা, এখন কিন্তু পরিবর্তন অবশ্যই হতে হবে। আমাদের এই দেশে যে আমাদের বলা হয় যেখানে ইনভেস্টটা কেন কমে গেছে, যেভাবে আশানুরূপ হচ্ছে না, আপনার 2টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া যানজট। এই যানজট, এই ঝামেলার জন্য কিন্তু বহির্বিশ্ব থেকে এখানে পিঙ্কু ভাই যদি খুব সংক্ষেপে আমরা বিরতি নিয়ে আসতে চাই, আপনি কি কিছু? আমি বলতে থাকি, বিরতি নাম, তারপরে আমি বলি যে রাষ্ট্র যখন সন্ত্রাসী মানে এর মধ্যে, মানে কি বলে, আচরণের মধ্যে দিয়ে যায়, এগোয়, তখন কিন্তু জনগণকে আপনার এই জিম্মি হওয়া ছাড়া কোনো পথ থাকে না। আজকে বাংলাদেশের মানুষকে, বিশেষ করে ঢাকা শহরের মানুষকে জিম্মি করে তাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করা হলো। তাদের কথায় আমি আসি যে কয়েকদিন এরকমভাবে সিটিং সার্ভিস বন্ধ করে দিয়ে যেভাবে তাদের উপরে যে অত্যাচার, মানে আমি মনে করি করা হলো, যে শেষ পর্যন্ত দেখেন যে এটা যেভাবে, যে কারণে তারা করুক না কেন, পরিকল্পনার বাইরে গিয়ে তারা অবশ্যই করেছে। যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মন্ত্রী, উনি গতকালকে নতুন আর একটি বাক্য সংযোজন করেছেন, মানে উনি তো প্রতিনিয়তই নতুন নতুন বাক্য সংযোজন করে সঙ্গে যারা আছে তারা, হ্যাঁ, একসময় উনি বলেন কাকরে বলেন কাউয়া, তারপরে বলেন ফার্মের মুরগি, তারপরে কি এই সমস্ত, সেটা কিন্তু আত্মসমালোচনাই করেছে না, নিম্নমানের এগুলি উনি ব্যবহার করেন। যাই হোক, উনি অনেক বড় মাপের রাজনীতিবিদ, নিয়ে কেন এই সমস্ত ব্যবহার করেন আমি জানি না, ওনাদের নিজেদের সমস্যা, কিন্তু ওনারা এগুলি ব্যবহার করছেন। আজকে দেখেন যে সে কিন্তু বলেছে যে এই পরিবহন ব্যবসায়ীরা, এরা ছোটখাটো বিষয় না, এরা অনেক বড় প্রভাবশালী। অর্থাৎ উনি কিন্তু আঙুল নির্দেশ করেছেন বিএনপির দিকে না, এখানে নির্দেশ করেছেন নিজের ঘরের মধ্যে যারা মন্ত্রী হবে, বিএনপি আওয়ামী লীগ, উনি আসলে বলেছেন যে এরা শক্তিশালী অনেক বেশি, এবং ভাড়া, সেটি আত্মসমালোচনার একটা জায়গা তো থাকে। সিটিং সার্ভিসের ভাড়া তারা
এই যে একসাথে সমস্ত গরু ছাগলের মতো উঠিয়ে তারপর সেখানেও কিন্তু ভাড়া, ওই একই ভাড়া, তার থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে। যে না দিতে চেয়েছে তাকে কিন্তু মারধর করা হয়েছে। বিএনপির লোকজন তারা নিজেরাই এখন মনে করেন না খেয়ে থাকার অবস্থা, তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর, তারা কিভাবে ওইখানে গিয়ে, যে ভাই বললেন যে বিএনপির লোক ওইখানে আছে, আমি অবশ্যই বলবো এখানে কোনো ভাই, আমরা BNP র লোক একটা নেই। বিরতি নিয়ে এখানে আসি। সব আওয়ামী লীগের লোক, সব ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা, তারা বাসের মধ্যে উঠে এই যে শাহজাহান খান, জি। এই যে আজকে মশিউর রহমান কিংবা এনায়েতুল্লাহ খান নাকি এনায়েত সাহেব, ওনাদেরই লোকজন। জি, ওনারাই পিঙ্কু ভাই, আমরা এই একটা সংস্থানের বিরতি নিয়ে আসি। সম্মানিত দর্শক, পূর্বাচল রিজেন্ট টাউন কথাটা সংবাদ একটু সংলাপে আছে। সময় হলো একটা বিরতির, ফিরছে এক্ষুনি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি পূর্বাচল রিজেন্ট টাউন আজকের সংবাদ সংলাপে। এবং আমরা যে আলোচনায় ছিলাম সেটি আসলে আলোচনা অব্যাহতই থাকবে, হয়তো আরও কয়েকদিন বা কালকে নতুনভাবে এটি আলোচনায় আসবে, কেমন দেখা যাচ্ছে রাস্তার অবস্থা। কিন্তু যেটি আজকে নিঃসন্দেহে আলোচনা করার উচিত সেটি হলো যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে কিশোরগঞ্জের ২ রাজাকারের অর্থাৎ মোসলেম উদ্দিন এবং মোহাম্মদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেটি, এই রায়টি যে কারণে খুব আলোচনার, সেটি হলো যে মুক্তিযুদ্ধের সময় যে ধর্ষণ, সেই ঘটনাগুলোকে প্রথমবারের মতো গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ জেনোসাইডাল যে রেপ সেটি বলা হয়েছে, এবং তার প্রেক্ষিতেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যেটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী রায়ও আমরা বলতে পারি। জনাব আলী আশরাফ, নিশ্চয়ই আপনি বলছিলেন প্রধান প্রধান খবরগুলোর মধ্যে, আপনার কাছ থেকে শুরুতে শুনতে চাই। অবশ্যই আপনার এটি একটি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যুদ্ধ অপরাধী, ধর্ষণকারী, নারী নির্যাতনকারী এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, এরা অবশ্যই আপনার উজ্জীবিত। এবং এ কারণে যে কিশোরগঞ্জের যে মুসলিউদ্দিন এবং হোসেন, এরা যে আজকে আপনার নারী ধর্ষণকারী হিসেবে যে আপনার আজকের যে ফাঁসির রায় কার্যকর হয়েছে, সর্বোচ্চ শাস্তি হয়েছে, এটা একটি দৃষ্টান্ত। তার আগে আমরা আলোচনা করে যাব, সমাধান খুঁজব না তা তো নয়। এবং সরকারের উপরে যদি দায়ভার আমরা দিয়ে যাই, এটা আমাদের বাঙালির যে একটা রোগ হয়ে গেছে, যে আমরা শুধু দায়ভার দিয়ে, আমরা চাপিয়ে দিয়ে আমরা সরে যাচ্ছি, কিন্তু সমাধানের পথগুলো আমরা খুঁজে বের করছি না। তো আমি আজকে যে বাংলাদেশে এই যে আপনার যোগাযোগ ব্যবস্থা বলেন, বাস সার্ভিস বলেন, মেট্রো রেল বলেন, আপনার রেল ব্যবস্থা বলেন, যে ভঙ্গুর অবস্থা, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি শেষ করে দিচ্ছি, আসলে আমাদের সমাধানের পথগুলো আমি যদি মনে করি, আজকে যে এই টকশোর মধ্য দিয়ে ১৬ কোটি মানুষ এবং যারা সংশ্লিষ্ট আছে তাদের অবগত করার জন্যে, যে বাংলাদেশে এই আপনার নৈরাজ্য এবং এই যানজটের কবল থেকে আপনার আমাদেরকে মুক্তি পেতে হলে আমাদের দ্রুত মেট্রো রেলের বিকল্প নেই। এবং সৃষ্টিকর্তা প্রদত্ত যে আশীর্বাদ, আপনি দেখে থাকবেন পৃথিবীতে কৃত্রিম নদী তৈরি করা হয়, আর বাংলাদেশ আজকে ঢাকা শহর ৪টি নদীর উপর, তুরক, বালু, বুড়িগঙ্গা, শীতলক্ষা, এই যে 4টি নদীর উপর আমরা বেষ্টিত, এই নৌপথকে সচল করতে হবে। আর নৌপথকে সচল করতে হবে, যততন্ত্র গাড়ি আপনার এই পার্কিং, আমি 5 সেকেন্ডটা সময় নিচ্ছি। এবং ফিটনেসবিহীন যে গাড়িগুলো আপনার 15 বছর লক্কর জক্কর অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা থাকে, সেই গাড়িগুলো যাতে রাস্তায় না নামতে পারে, এবং সুশীল সমাজ এবং ব্যবসায়ী, আইন প্রয়োগকারী সংস্থা এবং বুদ্ধিজীবী সকলের সমন্বয় আপনার একটি সেল গঠন করে, এবং এই সমস্যার যাতে সমাধানগুলো হয়, সরকারকে আমি মনে করছি যে সকলের সমন্বয়ে এই সমস্যাগুলো সমাধান করা উচিত বলে আমি মনে করি। আবারও আমরা ওই প্রসঙ্গেই ফেরত আসতে চাই, অর্থাৎ মুক্ত আলোচনা, যেহেতু আলোচনা যে কোনো গতিপথে যেতে পারে, সেটি হলো এই বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি হলো যে মুক্তিযুদ্ধের সময় যে ধর্ষণ, সেটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি প্রথম একটি, অনেকগুলো রায় ইতিমধ্যে কার্যকরও হয়েছে। আমি যেটি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হলো যে এই রায়ের মধ্য দিয়ে নারী নির্যাতন যে হচ্ছে বর্তমান সময় বা যে কোনো সময়, সেটির ক্ষেত্রে একটি হুঁশিয়ারি হয়ে থাকবে কিনা এই রায়টি? হ্যাঁ, অবশ্যই। এখানে আমাদের দেখার বিষয় যে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং এই যারা বিচারপতি আছেন
যারা এইটার সাথে জড়িত আছেন তাদের কিছু কিছু সিদ্ধান্তটা আমরা অনেকটা পথ প্রদর্শকের মতো আমরা পেয়ে যাই যদি সঠিকভাবে তারা করে। কারণ অনেক সময় যে দেশের ক্রান্তির লগ্নে হোক বা যে কোনো একটা ঝামেলা হোক, দেখেন হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দিয়েই কিন্তু আমাদেরকে সঠিক পথে চলার একটা পথ বাতিয়ে দেয়। এই যে নারী নির্যাতন, আপনার জেনোসাইড যেটা হয়েছে, এই যে পর্যায়ক্রমে যে স্বীকৃতি আমাদের নিজের দেশের থেকে পাচ্ছি, বহির্বিশ্ব এবং বিশেষ করে জাতিসংঘ কিন্তু আমাদের এই প্রতিটা কর্মকাণ্ডকে তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। তাই এখানে আমাদের যে দেখা যায় বিচার যে পৃথিবীর কখনো তামাদি হয় না, তামাদি হয় না, সেটি আসলে এবং একটা- এবং যে জিনিসটা আসে তা হলো যে এই যে নারীদের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি এটা যে থাকা দরকার, এবং যেখানে কোনো যুদ্ধ বিগ্রহ বা এই ধরনের কিছু হয় সেখানে কিন্তু নারী নির্যাতনটা বেশিও আছে, যেখানে ধর্ষণটা আছে। এই যে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে কিন্তু সেটা হচ্ছে, রোহিঙ্গাদের উপরে যেটা হচ্ছে, এবং নারী নির্যাতন সেটিও হচ্ছে, গণহত্যার সেটা পর্যায়েই তো গণহত্যার পড়ে। পর্যায়ে পড়ে। তদ্রুপ আমি বলতে চাই যে আমাদের সেই 46 বছর আগে 45 বছর আগে যেটা হয়েছে, এটাকে এইভাবে যে আমরা টেনে এনে বের অনেক করে দেরিতে আমরা হলেও সেটি যে করা আমরা বের সম্ভব। করতে পারছি, প্রতিষ্ঠিত হয়েছে, এইটাকে এটাই আমি হচ্ছে শ্রদ্ধা আমাদের। জানাই। তবে অবশ্যই খেয়াল করতে হবে, যেহেতু এত বছর পুরনো, প্রায় ধরেন আমরা যে প্রায় 50 বছরের কাছাকাছি পরে এসেও আমরা এগুলা তৈরি করতে পারছি। এই কারণে আমি মনে করি যে সঠিকভাবে সরকার বা আইনকে চলতে দিতে হবে, তাহলে আইনের শাসন আসবে। আর আমাদের যে জনগোষ্ঠীর মধ্যে অর্ধেকের বেশি কিন্তু মহিলা, এবং মহিলারা যেভাবে পিছিয়ে ছিল এখন কিন্তু তারা কিন্তু প্রতিটা ক্ষেত্রে চলে আসছে, বিশেষ করে কর্মক্ষেত্রে বেশি চলে আসছে। আমরা ব্যবসায়ী যেটা ওমেন এন্টারপ্রেনাররা অনেক এগিয়ে গিয়েছে। তো এই ধরনের রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের নারী সমাজ কিন্তু বিরাট সাহসী হবে। তারা দেখবে যে না, তাদের উপর কোনো অত্যাচার বা এই ধরনের যদি কোনো জুলুম করা হয়, এটার প্রতিকার তারা পাবে এবং এটার বিচার তারা পাবে। জি, জি, জি। এই কারণে আমি মনে করি এটা একটা মেসেজ। এই মেসেজটা আমাদের যে নারী সমাজকে এখন তারা কর্মে যাওয়ার জন্য সঠিকভাবে প্রতিটা ক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য তারা অনুপ্রাণিত হবে। সেটি একটি নির্দেশনা দৃষ্টান্ত হিসেবে হয়ে থাকবে। থাকবে। তাই জনাব মাহবুল এটা- হাসান ভূঁইয়া পিঙ্কু, আপনি যদি কিছু আপনি যে সংযুক্ত করেন। বিচারের রায়ের কথা বললেন, জি, জি। আমি এটাকে অত্যন্ত ধন্যবাদ দিই সরকারকে এবং সাধুবাদ জানাই যে যারা 1971 সালে এই জাতীয় অন্যায়গুলি করেছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত। জি, জি, জি। তবে কিছু আমার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই ভাই যেটা বলেছেন যে বিচার যেহেতু 46 বছর আগের ঘটনা, বিচার প্রক্রিয়ার মধ্যে যেন কোনো রকম মানে ত্রুটি না থাকে। আজকে দেখেন, সন্দেহ না থাকে। আমি ফরিদপুরের শহরের মানুষ। ফরিদপুরের কিন্তু বেশ কয়েকজনের ফরিদপুরের মানুষের বিচার হয়েছে যুদ্ধাপরাধী হিসেবে। আমি ফরিদপুরের সদরের একজন শুধু মানে আমি সদরে নির্বাচন করেছি, 1 লক্ষ ভোটও মানুষ আমাকে দিয়েছে। জি, জি, জি। আচ্ছা, সেই হিসাবে আমি বলছি আমি অনেক কিছু জানার চেষ্টা করেছি। আমি খুব ছোট ছিলাম, তারপরেও যখন জানার চেষ্টা করছি মুক্তিযুদ্ধে কারা আমাদের ফরিদপুরে অবদান রেখেছিল, প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, তার মধ্যে মনে করেন যে শাহ মোহাম্মদ আবু জাফর, তারপরে নওফেল, মাও, তারপরে খসরু, জি, জি, রুমি, জি। কাঞ্চন, নসরু ভাই, মোজাম ভাই, নিমাইদা, এই সমস্ত এরা ছিল হলো বড় বড় মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু কিছু বিচার বাংলাদেশে হয়েছে, যাদেরকে খুব কিছু মানুষের বিচার হয়েছে, যাদের যে সাক্ষী যে জিনিসটা থাকে, যে সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করা হয়েছে, সেই সাক্ষী যে দিয়েছে 2-3 লোক, একটা বড় বিচার হয়েছে সেখানে। তিনজন, একজনের নাম বাবুনাথ, একজনের নাম আপনি পাখি, কোনটির কথা বলছেন? আমি আন্তর্জাতিক বলছি অপরাধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল? অপরাধ ট্রাইব্যুনাল, জি, জি, জি। এবং একজনের নাম মুজাহিদের কথা মুজাহিদ সাহেবের যে বিচারটা হয়েছে সেখানে যে, হ্যাঁ আমি বললাম মুজাহিদ সাহেবের যে বিচার হয়েছে সেখানে যে সাক্ষী, 3জন সাক্ষী, পাখি, আমির আর হচ্ছে এলো বাবুনাথ, এই 3জনই ছিল হলো ডাকাইত। এই 3জনে মুক্তিযুদ্ধের কিছুই করে নাই। আমি যতটুকু বলি, আজকে ফরিদপুরের মানুষ এখানে শুনছে, তারা জানে যে পিঙ্কু আজকে সঠিক কথাটা বলে গেল। তারা 3জনই ছিল ডাকাত, 3জনই চোরটা খ্যাত ছিল, এবং তাদের কোনো রকম মুক্তিযুদ্ধের কোনো তারা মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধ যারা করেছে সেই সমস্ত মহান মুক্তিযোদ্ধাদের নাম কিন্তু ইতিমধ্যে বলেছে, আর অনেকে আছে, তারা কিন্তু সাক্ষী দেয়। তারা যদি সাক্ষী দিত, যেহেতু আমি ছোটবেলায় আমি দেখি নাই মুজাহিদ সাহেব ফরিদপুরে কিছু করেছে কিনা, মুক্তিযোদ্ধারা বলতে পারবে, কিন্তু যাদেরকে এই সাক্ষী দেওয়া হয়েছিল এরা কিন্তু মুক্তিযোদ্ধা না। এবং এই জন্যই বলি যে সাক্ষীতে যেন কোনো ত্রুটি না থাকে। একজন মানুষ যদি সত্যিকারের যদি সে অন্যায়কারী হয়ে থাকে, 1971 সালে অন্যায় করে থাকে, তার বিচার আমি
এই যে একটা না, যাদের রায় কার্যকর ধরেন- জনসম্মুখে এই যে আজকে জনাব পিঙ্কু, আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি, যাদের রায় ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রক্রিয়া, সেটি কিন্তু খুব বেশি অসচেতন অবশ্যই নয়, যথেষ্ট স্বচ্ছতার সাথে, বহির্বিশ্বে এবং আসামির যথোপযুক্ত যে ব্যবস্থা, অর্থাৎ প্রতিটি ধাপ অতিক্রম আন্তর্জাতিক করেই মানে। কিন্তু হয়েছে। সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো নিয়ে নতুন করে না, প্রশ্ন- হয় কি না, সেটা আমি না কোনো যে আমরা বিতর্ক করছি সামনে না। অনেক কিছু আনতে জি, জি, পারি। বড় জি। ভাই, আপনি আমি সামনের আমি কথাটি আমি বলতে আমি পারেন। কোনো বিতর্ক- interfere এটা বিতর্ক না, আমি বলি যে মুক্তিযোদ্ধা হিসেবে যেমন আপনার- মুক্তিযোদ্ধাকে তারা কিন্তু মুক্তিযোদ্ধা না, ছিল না, না, ওই আমরা তিনজন। অবশ্যই জি, আলাপ জি, জি। করবো যে না, না, এই যে এখানে যেটা পিঙ্কু হয়েছে ভাই, কিশোরগঞ্জে পিঙ্কু যেটা, ভাই, এটাকে আমরা আমি- সাধুবাদ এটা জানাই। সাধুবাদ জানাই। জি, জি, আমি একটু বলি পিঙ্কু ভাই, আপনার আমার মধ্য দিয়ে আমি 71 দেখিনি, 75 দেখিনি, আমি এই প্রজন্ম দেখেছি। আমি 2001 সালের তাণ্ডব দেখেছি, আমি 5ই মেয়ের হেফাজতের তাণ্ডব দেখেছি, আমি 1 অক্টোবরের 2001 সালের বিএনপি জামাতের তাণ্ডব দেখেছি। আপনি এদেশের 16 কোটি মানুষের ম্যান্ডেট, মুজাহিদ একজন চিহ্নিত রাজাকার। অবশ্য আপনারা রাজাকারদের এদেশে পুনর্বাসন করেছেন, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন, যেহেতু আপনাদের এটা লাগবে। কিন্তু কিছুদিন আগে দুঃখের বিষয় হলো আপনার নেত্রী, আপনারা যাকে দেশনেত্রী বলেন, খালেদা জিয়া, তিনি বলেছেন জামাতের সাথে নাকি এবার আওয়ামী লীগের আতাত হয়ে গেছে। এটাও কিন্তু তিনি পার্টি অফিসে বলেছেন। এখন বিষয় হয়েছে আপনারা কখন কি বলতে চান, কি করতে চান, সেটাই বোধগম্য নয়। না, না ভাই, একটি বিষয় না, 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 আরেকটু আপনি যদি বলেন আমার একটু উত্তর শেষ দিতে করছি, হবে। পিঙ্কু ভাই, আমি একটু নিশ্চয়ই শেষ আপনার কাছে করছি। আমরা আসবো, আমি আমরা শেষ শুনে করছি। নিই, আলী আশরাফ ভাই। আপনারা তথ্যভিত্তিক ইনফরমেটিভ কথা বলবেন। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে এই যে সরকারের যে পরিবহন ব্যবস্থার যে বিশৃঙ্খলা, অর্থাৎ ভারত সফরের যে আপনার চুক্তিগুলো জনসম্মুখে না আনার কারণে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করবেন না। আপনি যদি আজকের পত্রিকাগুলোও দেখেন, এডিটোরিয়াল পেজের কলামগুলো পড়েন, বিষয় হয়েছে আপনারা জানেন না, আপনার তারিক জিয়া কি বলে, খালেদা জিয়া কি বলে, তোতা পাখির মতো কথা বলে। আজকে দেখেন, এই কথাগুলো আজকে আপনি না 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 বলেছেন। দেখেন, আপনি নিজে তোতা পাখির মতো কথা বলছেন, আমাকে তো- interfere- আমি পিঙ্কু ভাই, আমি আপনাকে সময় দিতে হবে। দিচ্ছি, আমি জনাব আপনাকে আলী আশরাফ, সময় দিতে হবে, জি, কথা জি, বলা। নিশ্চয়ই আমি তো আপনি- তথ্যভিত্তিক বলছি। না, না, আপনি তথ্যভিত্তিক, দেখেন, আপনার এত কথা দরকার নাই, আজকে আমি- সমস্ত খুব সংক্ষেপে পত্রিকাগুলো- জনাব আলী আশরাফ, হ্যাঁ, খুব সংক্ষেপে, আমাদের হাতে ভারতের বলতে দেন। অর্থাৎ আপনি ভারতের specific সাথে- বলেন, তাহলে সুবিধা আমাকে হবে। ভারতের সাথে সবথেকে যে না, আপনি আমাদের- তো specific মাঝে মাঝে বলেন। খেয়ে হারিয়ে ফেলছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। ভারতের সাথে যে আমাদের রক্তের সম্পর্ক, অর্থাৎ মুক্তিযুদ্ধে সহায়তা করেছে আমাদের। আজকে দেখেন আপনার এই যে চুক্তিগুলো আজকে পত্রিকায় এসেছে, কি কি চুক্তি হয়েছে? চুক্তি 11টি হয়েছে চুক্তি। আপনার কৃষি, যোগাযোগ, শিপিং, নদী খনন, কমিউনিটি আমরা এগুলো জনাব খন্দকার রুহুল আমিনের কাছ থেকে নিশ্চয়ই জানতে না, এই পারবো। প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাকে দিতে হবে, কিছু প্রশ্ন সে করেছে। পিঙ্কু ভাই, আপনি নিশ্চয়ই বলেছেন, কলকাতা আরেকটু মেট্রো বলবেন। রেল, বিরল, তারপরে পরিবহন সেক্টরে আচ্ছা, এখানে না, আমি- আশরাফ ভাই, আমি- এখানে আমাদেরও বলতে দেন, না, না, শুধু আমি আপনি শেষ করে একা দিচ্ছি। বললে না, কিন্তু না, হবে। শেষ করে প্লিজ, দিচ্ছি। আজকে দেখে এত কিছু এই যে চাইতো, 400 কোটি, আমরা চেয়েছি 400 গঙ্গার কোটি। পানি হ্যাঁ, চেয়েছি, গঙ্গার যেটা- পানি। আমরা আজকে চেয়েছি আপনি তিস্তার দেখেন পানি যে চেয়েছি। মোদি তিস্তার পানি মোদি চেয়েছি। এবং আমাদের এত মোদির যে কিছু দরকার নেই। স্টেটমেন্ট, মোদির যে স্টেটমেন্ট, আপনার একটি পরাশক্তি, একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনারা আজকে মোদিকে তো কিনে নিয়েছেন, সরকারকে ফেলে দিচ্ছেন। সেই মোদি আপনার শেখ হাসিনা এবং মোদির সময় এই আপনার তিস্তা চুক্তি হবে, সেটা তিনি দৃঢ় কণ্ঠে এবং সেই বলেছেন। কারণে আমরা ধৈর্য এবং ধারণ তাদের করতে যে চাই। আন্তরিকতার যে অভাব আচ্ছা, নেই। আলী আশরাফ ভাই, এবং আপনাকে আপনারা ধন্যবাদ। আশা আমরা করি- খন্দকার আশরাফ রুহুল ভাই, আমিন, আমরা এখানে বলতে চাই কি, অ্যাকচুয়ালি তর্ক বা বিতর্ক করে তো লাভ নেই, দুইজনে দুই পক্ষে বলবেন, মাঝখানে কিছুই না, আসবে না। তর্ক আমি করতে আমরা চাই। এখানে আমরা চাই কি, খন্দকার রুহুল আমরা আমিন এখানে ভাই, বসছি যেটা ভাই, আমরা যেটা বিশ্লেষণ করার জন্য সমসাময়িক বিষয় নিয়ে, আমরা যেটা ভালো সেটাকে আমরা সাধুবাদ জানাবো, যেটা খারাপ করেছে সেটাকে আমরা পরিত্যাগ করব। এই মন মানসিকতা যদি আমাদের না থাকে, তাহলে না, এইভাবে না, আমি তো- এইভাবে আমরা আমি তো কথাবার্তা বলে আমরা মিথ্যাচার কিছু করতে পাবো পারি না। না, মিথ্যাচার করতে পারি না। আমাদের আপনি একটু যেটা আমাদের বলার সুযোগ দেন, কেন আমার মনে হয় যে আপনি একটু বেশি বলেছেন। তো না, বেশি তো বলছি। জি, এই এখন প্রশ্নের উত্তরগুলো এই দিতে একটু গেলে সময় এক কত মিনিট। দেবে? আমরা চাচ্ছি কি যে এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হলো বা এটা বিভিন্ন পত্রিকায় বা আসছে, ইভেন নট অনলি দ্যাট, আমরা কিন্তু ভারতের কিছু কিছু পত্রিকা সেখানে আমরা দেখেছি, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের এখনও অনেক বুদ্ধিজীবী যারা এই সাথে জড়িত আছেন, তারাও কিন্তু বলছেন যে মমতার কর্মকাণ্ড বা যেটা করেছেন এটা পরিত্যাগ করতে হবে। এই ব্যাপারটা আমাদের দ্ব্যর্থহীন ভাষায় বলতে হবে। আমাদের যে তিস্তা চুক্তি আমাদের আদায় করতে হবে। আমাদের এই যে এতগুলা 36টা এমইও সাইন হওয়া বা চুক্তির চাইতো বড় কিন্তু সেটা আমাদের যেটা। তারপর যদি আমরা সরকার আসি, কি চেষ্টা করছে তারপর না? যদি আমরা দেখি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ যেগুলো হচ্ছে এখানে, এটা জাতিসংঘ থেকে আরম্ভ করে ওয়ার্ল্ড ব্যাংক তারা এটাকে
ডিসকারেজ করছে, ইনকারেজ করছে না, এবং অনেক জায়গায় এটা বন্ধ করে দিয়েছে। সেখানে ভারতের যোগ সাজসে আমি বলবো, আমাদের যেখানে এখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ যেটা হচ্ছে সুন্দরবনকে ধ্বংস করে, তো এই ধরনের কথা আমাদের চিন্তা করতে হবে। আমি বলছি বিরোধীদের খাতিরে না, আমরা বলছি বহির্বিশ্বে এবং বহির্বিশ্বের পত্রিকা দেখে, তাদের নিউজ দেখে কিন্তু কথাগুলো বলছি। আমাদের কথা কাউকে কোনো কিছু চাপিয়ে দিলে সেটা আমরা মেনে নিব কেন? আমাদের স্বার্থটা অবশ্যই দেখতে হবে। আমরা এখানেই বলবো, যেমন আমি বলি আমাদের ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক ঘাটতি যেটা আছে, বৈষম্য, সেটার ব্যাপারে কিন্তু কোনো কিছু হয় নাই। সেখানে আমরা গিয়েছিলাম, কথাবার্তা হয়েছে, এটার ব্যাপারে কিছুই আসে না। কেন কিন্তু আসবে না? জনাব খন্দকার রুহুল আমিন, কেন আসবে না? 250 ব্যবসায়ী তাই প্রতিনিধি না, দল সেখানে ব্যবসা গিয়েছিল। গিয়েছে, কিন্তু আমরা কিছুই পাইনি। এখানে তারা আমাদেরকে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে। মোদির মতো লোক সে আমাদের সামনে এসে কথা খোলামেলা করেছে, এই জন্য আমরা খুব ভালোই করেছে, আমাদের যথেষ্ট স্নেহ করেছে। কিন্তু আমার ভয়, বেশি আদর বেশি স্নেহ, এটা তো অনেক সময় একটু ভয় লাগে যে মার চেতে মাসির সেটি আদর আদায় যদি করে বেশি নিয়ে হয়ে আসার যায়, দায়িত্ব কিছু আপনাদেরও আদায় করে কিছুটা নেওয়ার জন্য। বর্তায়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা ব্যবসায়ীরা সে বৈষম্য দূর করার জন্য, মানে ব্যবসায়িক যে আমাদের ভারসাম্যহীনতা, যেটা আমরা যেভাবে ইম্পোর্ট করছি ইন্ডিয়া থেকে, এক্সপোর্ট সেভাবে করতে কিন্তু পারছি সেই না। ক্ষেত্রে আলোচনাও তো একটি উদ্যোগ বলা যেতে পারে। আলোচনা হয়তো উদ্যোগ কিন্তু অব্যাহত আমরা কিছু পাচ্ছি না। আলোচনা তো অনেক বছর আছে, আলোচনা হয়ে একটা পর্যায়ে আসে, হঠাৎ করে দেখা যায় নন টেরিফ ব্যারিয়ার দিয়ে ওইটা বন্ধ করে দেয় ভারত সরকার। আমরা একটু পিঙ্কু ভাইকে তাই শুনে না? আসি। না, আমি এখানে বলছি, আমাকে তাই একটু বলতে দেন, আমি কিন্তু শেষ সময়টা করছি, শেষ হয়ে গেছে আমি ভাই। শেষ করছি। তাই আপনার বললাম যে চুক্তি যেটা, এত চুক্তি না করে আমাদের যেটা দরকার বেশি সেইটাকে আমরা কাজে লাগাতে হবে। সেটার মধ্যে আছে আমাদের অবশ্যই তিস্তা পানি আছে, আমাদের বাণিজ্য ঘাটতি যেটা আছে সেটা আমাদের আদায় করতে হবে। আর কমিউনিটি ক্লিনিক বা এগুলো দেখেন, এটা ছোটোখাটো ব্যাপার, এটা আমরা নিজেরও করতে পারি এটা। তো এই কারণে আমি বলতে চাচ্ছি কি, যে আমাদের প্রতিবেশী দেশ ভারতকে তো আমরা কখনো এটাকে সরাতে পারবো না। এটা অনেকে বলেন যে স্ত্রীও নাকি পরিবর্তন করা যায়, ছাড়া যায়, কিন্তু প্রতিবেশীকে ছাড়া জি, যায় না। আমরা- তো সেখানে আমাদের বিচক্ষণতা দিয়ে আমাদের বিষয়টা ডিল করতে intellectual হবে এবং বুদ্ধি আমাদের দিয়ে স্বার্থগুলো আমাদের দেখতে আদায় হবে। করে জনাব নিতে মাহবুবুল হবে। হাসান এইটাই পিন্টু, আমার কথা। আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ, না, দেওয়ার অনেকগুলি জন্য প্রশ্ন বলতে প্রস্তুত আশরাফ ভাই, হয়েছেন। আশরাফ ভাই তো তোতাবাকির মতো নিজে অনেক কথা জি, বলে জি, গেল। জি। এত কিন্তু প্রশ্নের সময়ের উত্তর- বিষয়টি আমার এত মাথায় প্রশ্নের ছিল, উত্তর দিতে আমি অনেক নিশ্চয়ই- সময় লাগবে, সেই সময়টা মনে হয় আজকে নাই। তারপরে আমি বলি যে অনির্ধারিত প্রশ্নের উত্তর হারুন ভাই দিয়েছে, খন্দকার রুহুল আমিন ভাই দিয়েছে। তো সেটা হচ্ছে যে ভারতের সাথে যে চুক্তি, এই চুক্তি, আর এখন আমি এই চুক্তির কথা না, জাতি ইতিমধ্যেই জানে যে এই চুক্তি কি হয়েছে, কি কারণে হয়েছে, কতদূর কি হয়েছে, পুরো না জানলেও তারা এটা গেস করে। আমি শুধু একটা কথা বলতে চাই, যে জাতি আত্মমর্যাদা বোধ বলতে কিছু থাকে না, তাকে কিন্তু কেউ কিন্তু কখনো দাম দেয় না। আপনি জাতির মাথায় চড়ে বসে থাকবেন, যেভাবেই হোক না কেন, চেয়ার দখল করে থাকবেন, অথচ আপনি জাতির কথা চিন্তা করবেন না। জাতির কথা চিন্তা না করে আপনি নিজের সত্তাকে বিলিয়ে দিবেন এবং গোটা জাতির সত্তাকে বিলিয়ে দিবেন, এটা তো হইতে পারে না, এবং যার জন্য আপনি কিছু অর্জন করতে পারছেন না। আমি মনে করি আজকে প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো অনেক কাজ আছে, আর নাই তা না, সব ক্ষেত্রেই খালি বিরোধিতা করলে তো হবে না, কিন্তু কিছু কিছু কাজ উনি খুব করে, ভালো উদ্যোগ, হ্যাঁ, যেটা বলছেন খুব উনি ভালো উনি একটা। কিছু কিছু কাজ করেন যেগুলি আমার পক্ষে, আমার কাছে মনে হয় যে উনি এটা না করলেও পারতেন, কিন্তু কেন করলেন? সেটা হচ্ছে যে ভারতে উনি গিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উনি গিয়েছেন। সেখানে উনি সাথে করে ইলিশ নিয়ে গিয়েছেন, সমস্যা নেই, এদেশের আমরা এই ইলিশ মাছ সারা পৃথিবীতে নাই, এটা নিয়ে যাওয়াই যায়। কিন্তু দেখেছেন আপনি একবারও যে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কিন্তু বাংলাদেশের একটি অঞ্চল চট্টগ্রামের যে মেয়র, সেই মেয়রের সমান একটা নেতা, সেটা হলো একটা মুখ্যমন্ত্রী, সে ওখানে গিয়ে কিন্তু সেই মাছটা খায় না, সে বলেছে বাংলাদেশে গিয়ে খেয়ে আসবো। সে কিন্তু বলেছে তিস্তায় কোনো পানি নাই, দেওয়া যাবে না, অন্য পানি যে নদী আছে এগুলি থেকে নিতে পারেন। অর্থাৎ রাজনীতিতে কোনো কিছু ছাড় দেওয়া, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, আপনি অবশ্যই আপনাকে ওই জায়গাটার মধ্যে স্ট্রং রাখবেন, ওই জায়গাটার মধ্যে আপনার যে ব্যক্তিত্ব সেটাকে আপনি ধরে রাখতে হবে, তাহলে আপনার জাতিকে আপনি উপরে উঠাতে পারবেন। কিন্তু সেই ব্যক্তিত্বের কারণেই তো প্রটোকল ভেঙে জনাব মোদি তাকে স্বাগত জানিয়েছে। হ্যাঁ, মোদি চলে এসেছে, আশরাফ ভাই দাঁড়ান, মোদি চলে এসেছে, এটা মোদি রাজনীতি করেছে এখানে, আপনাদেরকে কিছুই দেয় নাই, অথচ আপনাদের কাছ থেকে কি নিয়ে গেছে জাতি আজকে জানতে চায়, কি আপনারা কি মানে করেছেন, চুক্তি করেছেন, সেই চুক্তিগুলি জনসম্মুখে আপনারা প্রকাশ করুন, তারপরে আমরা বুঝতে পারবো। আজকে এখানে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক ওটা প্রকাশ না কিন্তু করা জনাব মাহবুবুল করা হাসান যাবে না। ভূঁইয়া পিঙ্কু, আমি যদি একটুখানি বলি, সেটি হলো যে মমতা ব্যানার্জিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে বিকল্প প্রস্তাব যেটি উনি দিয়েছিলেন, যে আপনি অন্যান্য নদীর পানি নিন, আমাকে তিস্তার পানি দিন। অর্থাৎ এই ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পানি দিতে পারবেন, তো আমাদের দেশটা হচ্ছে ঢালুতে,
এই আপনি হিমালয় পর্বতের ঢালুতে যেটার উপর দিয়ে আমরা একটা সাগরে পানিটা জি, চলে জি, যায়, জি। উল্টো দিকে আপনি পানি নিতে পারবেন না, ওইটাকে ঠেকিয়ে রাখা। ভারত যেটা করছে সেটা হচ্ছে তারা ব্যারিকেড দিয়ে পানিটাকে ধরে রাখছে। জি, জি, আমাদের ওদেরকে পানি দেওয়ার কোনো সুযোগ ওদের নাই, আমাদের নেওয়ার সুযোগ, আমাদের যেটা প্রাপ্য, না, সেটি উনি কিন্তু বলেছেন যে আমাদের আমরা যেটা পানি- প্রাপ্য পাওনা বিষয়ে আমরা সেটা চাই, সেটার জন্য এখন প্রয়োজন আমি একটু বলি। আমাদের দেশটা। 1 মিনিট আশরাফ ভাই, আপনি অনেক না, বলেছেন, পিন্টু ভাইকে একটু আমি আমরা বলি। শুনে নেই, বলি যে কিন্তু আমরা যখন মরুভূমি হয়ে যাচ্ছি, আমরা যখন দেখছি যে নদীমাতৃক বাংলাদেশ, সেখানে আজকে কোনো নদী নাই, আজকে কোনো নালা নাই, আজকে খাল নাই, বিল নাই, আজকে কোনো হাওর নাই, বাওর নাই, কোনো মাছ নাই, যেখানে বাংলাদেশের মানুষ কিন্তু মাছের ভাতে বাঙালি। আজকে পিন্টু, যে আপনি পানির নিশ্চয়ই জন্যে- অনেকক্ষণ বলেছেন। আমার যেটি জানবার ইচ্ছা সেটি হলো শক্তিশালী একটি প্রতিবেশীর সঙ্গে নিশ্চয়ই আপনি বৈরিতার মধ্য দিয়ে না, না, কোনো এটাও কিছু আমি অর্জন চাই না। করতে পারবেন না। পরে রাজনীতি সেক্ষেত্রে করতে আলোচনায় হবে। একটি বিচক্ষণতার আপনাকে সাথে বিচক্ষণতার সাথে রাজনীতি করতে হবে। আপনাকে হাসতে হাসতে মোদি যেমন নিয়ে এসেছে তাকে এয়ারপোর্ট থেকে আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে রান্না করে ইয়েতে খাওয়া দিয়ে আসলো, ইয়েতে কি বলে তাকে, ওই জায়গাটার মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। কিন্তু সেটিতে একজন আসলে নিয়ে ধারাবাহিকভাবে আসা যদি একজন, রান্না করে খাওয়ানো। আপনারাও বিভিন্ন এটা সময় একটা দেশের সরকারে প্রধানমন্ত্রী ছিলেন, যেটা পারেন। সেটি জনাব আলী আশরাফ খুব জননেত্রী সংক্ষেপে শেখ হাসিনা খুব চলো, সংক্ষেপে। সাহেব, আমি একটু বলতে চাচ্ছি আমি- যে আমি- আমাদের আমি দুর্ভাগ্য, না না শেষ প্লিজ করি আশরাফ আপনার। ভাই প্লিজ, আমাদের দুর্ভাগ্য কি, এই যে বর্তমান তো আওয়ামী লীগ সরকার আছে, এর আগে যে সরকার ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, তাদের কিন্তু এরকম কোনো বিচক্ষণতা কিছু আমরা দেখিনি। ভারতের সাথে যে সেইভাবে কূটনীতিক দূরদর্শিতা অর্থাৎ দিয়ে অন্যান্য ভারত যেটা সরকারের আদায় সময় করতে অর্জন পারবে, কি ছিল আমাদের সেটা অর্জন দেখাবে। আমরা পাইনি। সাথে বলেন। আমরা কিন্তু পাই নাই এর আগে। এই জন্য আমি একজন ব্যবসায়ী হিসাবে, যেহেতু আমার দুই দিকে আওয়ামী লীগ দুজন কি দিয়েছে সেটা বিচক্ষণ আওয়ামী লীগ বা বিচক্ষণ রাজনীতিবিদ, বাট আমরা এর আগে কোনো সরকার থেকে সেরকম ভালো কিছু পাইনি। জনাব এটা আলী আমাদের আশরাফ খুব দুঃখ। সংক্ষেপে এই আমাদের হাতে সরকার দিতে পেরেছে? এই সরকার দিতে পারে না তো। জনাব পিঙ্কু, নিশ্চয়ই আপনি অনেক কথা এবং বলেছেন। আমরা আলী আশরাফ ধন্যবাদ আপনাদেরকে। 1 মিনিট, শেষ আমাদের পর্যায়ে হলেও আপনারা স্বীকার করেছেন যে জননেত্রী শেখ হাসিনা 1 মিনিট সময় বিচক্ষণ পাবেন এবং জনাব আলী কৌশলী। আশরাফ। আরে ভাই, জোর করে ক্ষমতা থাকলে কিছু কাজ করতে হয়, সেটা করেছে। বঙ্গবন্ধু কৌশলী ছিলেন বিজয়ী। ভারতের 2000 সৈন্য, ভারতের সৈন্যধারা বাংলাদেশে যুদ্ধ করিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, এদেশের মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করেছে। 1 কোটি লোককে ভারতে আশ্রয় দিয়েছে। বঙ্গবন্ধুর কৌশল ছিল বিজয়ী, আপনার এটা সম্ভব হয়েছে। এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আর কিছু ছিল কৌশল না? আছে বিজয়ী, আর কিছু ছিল না? কৌশল আছে বিজয়ী। জি, আপনাকে একটা আমি প্রশ্ন শেষ জনাব করতে যেটার দেন, উত্তর শেষ পিঙ্কু, করতে আমাদের দেন, সময় শেষ নেই করতে পিঙ্কু দেন। ভাই। কৌশল আছে বিজয়ী, তিনি ইলিশ নিয়ে পাক করে তাদেরকে আপ্যায়ন করেছেন। সেটা কি সেই অর্জনটা কি সুবাদে- আমরা জানতে চাই? জনাব সেই আলী সুবাদে- আশরাফ। জনগণ জানতে চায়। সেই সুবাদে গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তি হবে এবং মোদি জনাব আলী আশরাফ, অসংখ্য ধন্যবাদ। খন্দকার রুহুল আমিন এবং মাহবুবুল হাসান ভূঁইয়া, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সমস্যার সমাধান করেছেন এবং দর্শক আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আলোচনায় অংশ নিয়েছেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভরাত্রি। শেখ হাসিনার নেতৃত্বে দেখো, এটা আপনি